বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এইচএসসি ব্যাচের পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ 1.2 পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওয় মূলত আমরা পদার্থবিজ্ঞানের পরিসর অর্থাৎ পদার্থবিজ্ঞান কতটুকু অঞ্চল নিয়ে বিস্তৃত এবং বিস্ময়কর অবদান অর্থাৎ পদার্থবিজ্ঞানের কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করে এটা নিয়ে জানতে পারবো। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাই মূল ভিডিওর আলোচনা অংশে। 1.2 পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান। 1.2.1 পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের চাবিকাঠি। অন্যান্য বিজ্ঞানের মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান, অর্থাৎ অন্য বিজ্ঞানের যদি আমরা ক্ষুদ্র অংশে পৌঁছে যাই সেটা পদার্থবিজ্ঞানের রূপ আসবে, কারণ এর নীতিগুলোর বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি রচনা করে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসরণ করেই অন্যান্য বিজ্ঞানগুলো তৈরি। উদাহরণস্বরূপ বলা যায় যে অণু পরমাণু গঠন থেকে শুরু করে ঝড় বৃষ্টির পূর্বাভাস পর্যন্ত পদার্থবিজ্ঞানের বিস্তৃতি। পঠন পাঠনের সুবিধার জন্য এবং বিশদভাবে আলোচনার জন্য পদার্থবিজ্ঞানে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যথা 1. সাধারণ পদার্থবিজ্ঞান জেনারেল ফিজিক্স, 2. তাপবিজ্ঞান হিট, 3. শব্দবিজ্ঞান সাউন্ড। অর্থাৎ 1 নম্বর দ্বারা জেনারেল ফিজিক্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। একদম পদার্থবিজ্ঞানের মৌলিক রাশি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। 2 বলা হয়েছে তাপবিজ্ঞান, অর্থাৎ যেটা তোমাদের সেকেন্ড পেপারে আছে তাপগতিবিদ্যা নিয়ে, অর্থাৎ এখানে শুধুমাত্র তাপ এবং তাপ সংবলিত পদার্থের কিভাবে তাপ অপসারণ হয়, কিভাবে তাপ পদার্থে প্রবেশ করে, এগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি বোঝানো হয়েছে তাপের কারণে বস্তুর ভিতর যে অভ্যন্তরীণ শক্তির বিভিন্ন পরিবর্তন, তাপজনিত বিশৃঙ্খলা, এসব বিষয় নিয়েও আলোচনা করা হয়। শব্দবিজ্ঞান অর্থাৎ শব্দর কিভাবে সৃষ্টি হয়, শব্দের কম্পন এবং অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কেও আলোচনা, শব্দ কিভাবে দূষণ হয়, একটি শব্দের শ্রাব্যতার সীমা এবং শ্রাব্যতার উচ্চতর সীমা, বিভিন্ন শব্দের বিভিন্ন রকম কম্পাঙ্ক, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। 4 নম্বরে বলা হয়েছে আলোক বিজ্ঞান লাইট, অর্থাৎ আমরা জানি ভৌত আলোক বিজ্ঞান এবং রাসায়নিক আলোক বিজ্ঞান, অর্থাৎ এই দুইটা আলোক বিজ্ঞানের নিয়ে তোমাদের বইতে আলোচনা করা আছে 2টি অধ্যায়। এরপরে বলা হয়েছে চৌম্বক বিজ্ঞান অর্থাৎ ম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বকের সাথে আমরা জানি বিদ্যুতের একটু সম্পর্ক আছে। চৌম্বক যেখানে থাকে সেখানে বিদ্যুৎ আবিষ্কার করা যায়, যেখানে থাকে সেখানে চৌম্বক আবিষ্কার করা যায়। এমন বিভিন্ন বিষয় নিয়ে চৌম্বক এবং চৌম্বকের দিক অর্থাৎ নর্থ সাউথ, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টি। তড়িৎ বা বিদ্যুৎ বিজ্ঞান, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে আলোচনা করা হয়েছে, এটা তোমাদের সেকেন্ড পেপারে আছে বিদ্যুৎ বিষয় নিয়ে। অর্থাৎ আমরা জানি বিদ্যুৎ 2 প্রকার হয়, স্থির তড়িৎ আর চল তড়িৎ, এই দুইটি নিয়ে 2টি আলাদা আলাদা অধ্যায় আছে। এরপরে বলা হয়েছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বিষয়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যে বসত বাড়ির বিভিন্ন রকম কাজ দেখি, এগুলো বিভিন্ন রকম মিস্ত্রি করে যায়। যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করে শুধু আলাদাভাবে পদার্থবিজ্ঞানের একটা শাখা যেটা ভোকেশনাল বলে, এই সাইডে শুধু ইলেকট্রনিক্স বিষয়টা আরও বড় আকারে পড়ানো হয়। তা আমাদের বইতেও কিছু সম্পর্কে একটু বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইলেকট্রনিক্সের। এরপরে বলা হয়েছে 8 নম্বর পারমাণবিক বিজ্ঞান অ্যাটমিক ফিজিক্স, এই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। অর্থাৎ পারমাণবিক বিভিন্ন বোম কিভাবে তৈরি হয়, আবার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কিভাবে ঘটে, শক্তির ক্ষয় কিভাবে হয়, আমরা জানি শক্তির রূপান্তর কিভাবে হয়, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এর আগেও এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো ক্লাস 10-এ থাকতে। এখানে
ইন্টারমিডিয়েটে আরও ব্যাপ্তিভাবে এটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণ পদার্থ বিজ্ঞান আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক বলবিদ্যা, যেটাকে বলা হচ্ছে মেকানিক্স, দুই বলা হচ্ছে পদার্থের ধর্ম, প্রপার্টিস অফ ম্যাটার। এখন দেখো, বলবিদ্যা বিষয়টা কি, বল নিয়ে শুধু আলোচনা করা হয়েছে এমন না, এখানে গতি সম্পর্কে আলোচনা করা হয়। এখানে আলোচনা করা হয় একটি রাস্তা কিভাবে তৈরি হয় তার বাঁক সম্পর্কে। এখানে আলোচনা করা হয় নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগের মতো বিষয়ও থাকে। এখানে আলোচনা করা হয় কোনো একটি ভারী বস্তু কীভাবে নিক্ষেপ করা যায়। এখানে আলোচনা করা হয় শিকার বস্তু নিয়ে। এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যখন আমরা এই বলবিদ্যা অধ্যায়টা নিয়ে পড়ব, গতি সম্পর্কে আমরা তখন জানতে পারবো বলবিদ্যার বিভিন্ন বিষয় সম্পর্কে। এরপরে বলা হয়েছে পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম দুই প্রকার থাকতে পারে, এক ভৌত ধর্ম থাকতে পারে, এক দুই রাসায়নিক ধর্ম থাকতে পারে। অর্থাৎ দুইটা ভিন্ন ধর্ম সম্পর্কেই আমরা জানতে পারবো যখন এই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করা হবে। এরপরে বলা হচ্ছে বলবিদ্যার ওপর বলের ক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। পদার্থবিজ্ঞানের ধর্ম বস্তুর বিভিন্ন গুণ আলোচনা করে। বলবিদ্যা আবার দুই প্রকার, যথা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে যেই পরিবর্তনটা আসে সেটা স্থিতি বলে, এবং বস্তুর ভিতর অবস্থান পরিবর্তনজনিত যে শক্তি লাভ হয়, অর্থাৎ পরবর্তীতে ওই বস্তুটা যে কাজ করতে পারে, সেটাই হচ্ছে গতি। অর্থাৎ গতি অর্থ বস্তুর অবস্থানের পরিবর্তন না, পাশাপাশি অবস্থানের পরিবর্তন থেকে বিভব শক্তি ব্যবহার করে গতিশক্তিতে পরিণত হওয়া। এই ধরনের বিদ্যাটাকে বলে গতিশক্তিবিদ্যা বা গতিবিদ্যা। এরপরে বলা হচ্ছে স্থিতিবিদ্যা গতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে। গতিবিদ্যা গতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে। স্থিতিবিদ্যা স্থিতির ওপরে আলোচনা করবে, স্বাভাবিক কথা। গতিশীল বস্তুর ওপর গতিবিদ্যা আলোচনা করবে, এমনই বিষয়। এরপরে বলা হয়েছে পদার্থ কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এগুলো ধর্ম বৈশিষ্ট্য। এগুলোকে মিলিতভাবে পদার্থের ধর্ম বলে। পদার্থের ধর্ম দুই প্রকার, সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। অর্থাৎ এমন হতে পারে, একটা বিষয় চিন্তা করো, মনে করো তোমার একটা মামা তোমাদের বাসায় বেড়াতে আসলে সবাইকে ভালোবাসে। তোমার ভাই বোন, 4 ভাই বোন দেখা যাচ্ছে সবাইকে ভালোবাসে, কিন্তু এমন হতে পারে মামাটা তোমাকে একটু বেশি ভালোবাসে। অর্থাৎ তোমার উপরে যে অত্যাধিক যে ভালোবাসাটা আসছে সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য হতে পারে। এমনই হিসেবে যে বিভিন্ন মৌলগুলো আছে, এগুলো যখন বিক্রিয়া করে বা বিভিন্ন যৌগ গঠন করে, তখন এক একটার সাথে এক এক রকম ধর্ম প্রদর্শন করে। বা যে আমরা জানি একটা মৌলিক পদার্থ যেগুলো পানিতে বিক্রিয়া করে, সেগুলো সবসময় পানিতে বিক্রিয়া করে, কিন্তু পানির ভিতরে যদি তুমি দেখা যাচ্ছে সোডিয়াম দিয়ে দাও, সেই বস্তুটা আবার আরো দ্রুত বিক্রিয়া করে, এমন ঘটনা বলতে চেয়েছে। তাই সাধারণ ধর্মও থাকে, বিশেষ ধর্মও থাকে। আমাদের মানুষের ভিতরে সবাই সাধারণ মানুষ, তার ভিতরে কিছু বিশেষ ধরনের মানুষ থাকে। তাই বলে বিশেষ মানুষটাও যে সাধারণ মানুষের বৈশিষ্ট্য থাকে না, এমন না। অর্থাৎ বিশেষ ধর্ম থাকলে তার ভিতর সাধারণ ধর্মটা থাকেই, কিন্তু সাধারণ ধর্ম থাকলেই যে তার ভিতর বিশেষ ধর্ম থাকবে এমন কোনো কথা নেই। পরে বলা হচ্ছে যে ধর্ম সকল পদার্থের কম বেশি রয়েছে তাকে পদার্থের সাধারণ ধর্ম বলে। যেমন ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতি, স্থাপক ইত্যাদি। অর্থাৎ পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি, বস্তুটা কি হয়, স্মরণ ঘটে। বস্তুটা কি হতে পারে, বল প্রয়োগে বাধা প্রদান করতে পারে। আবার কি হতে পারে, বস্তুটির ভর আছে, স্থান বা জায়গা দখল করে, এবং বস্তুটির কি আছে, একটা আমরা যদি বস্তুটির ওজন করি, সেই একটা ওজন বা ভর পাবো। এই ক্ষেত্রে সেটা আমরা পদার্থ বলি। এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, এগুলো সব পদার্থে থাকতেই হবে। পরে বলা হচ্ছে আর যে ধর্মের সকল পদার্থের নেই তাকে পদার্থের বিশেষ ধর্ম বলে। মানে কিছু কিছু পদার্থের আছে, যেমন চুম্বক কি করে, লোহাকে আকর্ষণ করতে পারে। তাই বলে কি, দেখো তুমি যদি চিন্তা করো কাঁসার কোনো অংশ, অর্থাৎ তামার আকর্ষণ হতে পারে। তুমি যদি চিন্তা করো
এমন একটা বস্তু, অর্থাৎ প্লাস্টিক কিন্তু চুম্বককে বা লোহাকে আকর্ষণ করে না। এই জন্য পদার্থের গুণাগুণ এবং বৈশিষ্ট্যে বিভিন্ন বিষয় ধর্ম থাকতে পারে। এরপরে বলা হয়েছে যেমন স্থিতিস্থাপকতা, অর্থাৎ এটা কি বলে, ইলাস্টিসিটি, রাবারের থাকে যেমন। দৃঢ়তা, অর্থাৎ একটা বস্তুর সহনশীলতা, বিভিন্ন লোহার, তারপর ইস্পাত, এগুলোর ঢাল হিসেবে ব্যবহার করা হয়। ভঙ্গুরতা, একটা জিনিস খুব সহজে ভেঙে যায় এমন বস্তুকে বোঝায়, অর্থাৎ যেমন কাঁচ সহজে ভেঙে যেতে পারে। এরপরে বলা হয়েছে ইত্যাদি ধর্ম কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় দেখা যায়। এগুলো কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় দেখা যায়। তারপরে বলা হয়েছে এসব ধর্ম কঠিন পদার্থের বিষয় ধর্ম। সান্দ্রতা তরল পদার্থের বিষয় ধর্ম। পৃষ্ঠটান তলটান তরল পদার্থের বিষয় ধর্ম। পদার্থবিজ্ঞানের পরিসর বা আওতায় সুবিস্তীর্ণ। মানব সভ্যতার অগ্রগতির মূলে ইহা ভিত্তিপ্রস্তর স্বরূপ। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইহা বিশেষ প্রয়োজনীয়। পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়া এই মহাবিশ্ব সম্বন্ধে কোনো কিছু জানা আমাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। অসীম আকাশ হতে শুরু করে প্রত্যেক পরমাণুর অভ্যন্তর পর্যন্ত এর পরিধি বিস্তৃত। যেখানে বস্তু ও শক্তি রয়েছে, সেখানেই পদার্থের কিছু না কিছু করণীয় রয়েছে। অর্থাৎ যেখানেই বস্তু বা শক্তি রয়েছে পদার্থবিজ্ঞানে, সেখানে কিছু না কিছু ব্যাখ্যা দেয়া সম্ভব। সুতরাং সাধারণ শিক্ষার বাহক হিসেবে পদার্থবিজ্ঞানের সেবায় ব্রত হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। একটু বার্তিকতা লিখেছে, পদার্থবিজ্ঞানের ব্যাপকতা এবং এই ব্যবহার মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তুমি তো শুধু বাংলাদেশের নাগরিক এটা ভাবলে হবে না, এটাও ভাবতে হবে তুমি এই পৃথিবীর একজন মানুষ। অর্থাৎ এই পৃথিবী তোমার উপরে একটা দাবি রাখে। তুমি পৃথিবীর মানুষ হয়ে দেখো, তাহলে দেশেরও উপকার করতে পারবে, পাশাপাশি পৃথিবীরও উপকার করতে পারবে। সকলের স্বার্থে চিন্তা করে কাজ করো। শুধু নিজের স্বার্থে কাজ করলে স্বার্থপর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অংশে আমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনা করলাম। এই ভিডিওর পরবর্তী পার্টে আমরা পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।